This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ, আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজকে শুরুতেই আপনাদের দেখাবো যে দক্ষিণ কলকাতার একাংশে কিভাবে জমির দালালি সিন্ডিকেট চলতো। একজন পুলিশ, একজন প্রমোটার আর একজন গুন্ডা, তিন বন্ধু মিলে তৈরি করেছিল লুটের সাম্রাজ্য। তৃণমূলের ছত্রছায়ায় কোটি কোটি টাকার খেলা হয়েছে। সরকার বদলাতেই খেলা শেষ। সিন্ডিকেটের ত্রিভুজ ভেঙে একেবারে খান খান হয়ে গেছে। আর এবার শ্রীঘরে 3 ইয়ারির কথা। যতই আমার ওপর টর্চার করো, ইডি, সিবিআই, যত নানা রকম এনআইএ, যা এজেন্সি লাগানোর লাগিয়ে না, আমার মনোবল ভাঙতে পারবে না। শাসক দলের হাত ধরে বড় বড় হুঙ্কার ছিল, তবে ধরাকে সরা জ্ঞান করা গুন্ডার ধারণাই ছিল না জনতার ক্ষমতা কত। জনতার এক আঙুলের খোঁচায় অনেক খেলাই শেষ হয়েছে। শান্তনু, জয় আর সোনা পাপ্পুরও। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। সিন্ডিকেটের ত্রিভুজ কোনো মানুষকে অসহায় দেখলেই ঝাঁপিয়ে পড়তো। কারোর ভাঙা বাড়ি, কোন বাড়িতে বয়স্ক দম্পতি থাকে, পুলিশকে কাজে লাগিয়ে সেই খবর তুলতো সিন্ডিকেটের মাথা, পুলিশের পোশাক পরা মাফিয়া শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনুর সেই খবর পৌঁছে যেত ত্রিভুজের দ্বিতীয় পয়েন্ট জয় কামদারের কাছে। জয় কামদার অনেক কম টাকায় বাড়ি বা জমি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিত মালিককে। প্রস্তাবে বাড়ি ও জমির মালিক রাজি হলে ভালো, না হলে শুরু মিথ্যে মামলার ফাঁস। সেই ফাঁসেও যদি কাজ না হয়, দায়িত্ব যেত গুন্ডা সোনা পাপ্পুর কাছে। বোমা, গুলি, প্রাণে মারার হুমকি, মারধর করে সম্পত্তি আদায় করত সোনা পাপ্পু। তারপর সেই সম্পত্তি চলে যেত জয় কামদারের হাতে। 4 তারিখে পরে আবার লাইফে আসবো, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। খেলা শেষ, হুঙ্কার আর দিতে পারছেন না। একটা 4 তারিখ পার হয়ে আর একটা 4 তারিখ আসছে, কিন্তু সোনার ছেলের মুখ আর খুলছে না। ফেসবুকে লাইভও হচ্ছে না। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। মঙ্গলবার আদালতে তোলা হয়েছিল সোনা পাপ্পুকে। ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন সিন্ডিকেটের নামে 5 কোটির সম্পত্তি 1 কোটিতে, 7 কোটির সম্পত্তি 1 কোটিতে কেনার অভিযোগ। সোনা পাপ্পুর একটি সংস্থার অ্যাকাউন্টে 2 কোটি 14 লাখ টাকা জমা নগদে, অপর একটি সংস্থায় জমা 15 কোটি টাকা। সোনা পাপ্পুর স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়েছে 6 কোটি টাকা। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল। আইন আছে, সবার বিচার হবে। এদের সবার মাথায় কালীঘাট, এই তো সহজ কথা। ফলে কালীঘাটের বদান্যতায় এই সোনা পাপ্পু বলুন আর ভোনা পাপ্পু বলুন, এইসব বেড়ে উঠেছে এবং এটা বাংলাকে কলুষিত করেছে। আমি শুভেন্দু অধিকারী। এতদিন যারা জনতার উপর শাসন চালিয়েছে তাদের জন্য কিন্তু ভয়ের। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। টিভি9 বাংলা। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2টি বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার। শান্তিনিকেতন আর কালীঘাটের বাড়িতে অবৈধ অংশ অভিষেক নিজে না ভাঙলে পুরসভাই অবৈধ অংশ ভাঙবে। সব মিলিয়ে অভিষেকের 21টি সম্পত্তির তথ্য তালাশ করেছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কি এবার চলবে বুলডোজার? তৃণমূলের সাম্রাজ্যের পতন হতেই সেই দলের তথাকথিত যুবরাজের প্রাসাদে গেল নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 মহলা বাড়িতে অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিল তার দলেরই পরিচালিত কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন ও কালীঘাটের বাড়িতে অবৈধ অংশ অভিষেক নিজে না ভাঙলে সেই সব ভেঙে দেবে পুরসভায়। 188 এ ঠিকানা শান্তিনিকেতনে লিপস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠানো হয়েছে। এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই পড়ল কলকাতা পুরসভার নোটিশ। একই সঙ্গে তার যে অফিস অর্থাৎ কালীঘাট রোডের বাড়িতেও নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে শান্তিনিকেতন অর্থাৎ 188 এ হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের যে বাড়ি দুটি রয়েছে সেখানে যে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে ভেতরের একাংশ জুড়ে এবং একাংশ ভেঙে যে নতুন নির্মাণ করা হয়েছে সেই নির্মাণগুলিকে ভেঙে ফেলতে হবে।
এর পাশাপাশি অভিষেকের বাড়িতে যে লিফট এসকালেটর রয়েছে সেই সব বসাতে অনুমতি নেওয়া হয়েছিল কিনা জানাতে হবে তাও। পৌরসভা, বিধানসভা এগুলো তো জমিদারি ছিল, সেই জমিদারিটা চলে গেছে, এখন মানুষের সরকার। তো মানুষ জানতে চাইবে না যে কারা এগুলো করেছে, কেন করেছে, রাতারাতি কি করে ওইসব বাড়িতে এসকালেটার, কোটি টাকার ঝাড়বাতি এইসব কি করে বসেছে সেগুলো তো জানাতে হবে। গোহারা হেরে রাজপাট যেতেই শান্তিনিকেতন ও ক্যামাক স্ট্রিট থেকে সরেছে পুলিশি ঘেরাটো। অভিষেকের জাগ দেখানো নিরাপত্তার ঠেলায় অতিষ্ঠ এলাকাবাসী হাঁপ ছেড়ে বেঁচেছেন। সরকার তো কোনো বেআইনি জিনিসকে বরদাস্ত করবে না। এই সরকার এতদিন ধরে যারা নিজেদেরকে পৈতৃক সম্পত্তি ভাবত পুরো পশ্চিমবাংলাটাকে, মুখ্যমন্ত্রী সেটা হতে দেবেন না। আর এবার শান্তিনিকেতনের মালিকের মনে আরো অশান্তি বাড়ালো কলকাতা পুরসভা। তবে এখানেই শেষ নয়, সব মিলিয়ে অভিষেকের 21টি সম্পত্তির তথ্য তালাশ করেছে কলকাতা পুরসভা। এটা শুরু হয়েছে মাত্র, যাদেরকে আপনার হাইলাইট করেছিলেন তাদের সম্বন্ধে লোকে জানে, কিন্তু এরকম বহু লোক আছে যারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ি গাড়ি করেছে। রাজ্যে পালা বদলের পর এবার যে নিয়মকে বুড়া আঙুল দেখানোর দিন শেষ, তা এই সব পদক্ষেপেই স্পষ্ট। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কালীঘাটের বাড়ির বেআইনি অংশ ভাঙতে নোটিশ, এদিকে খাস লোক জাহাঙ্গীর খানের ভোটের ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়া। আরও চাপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেল তার সাধের ডায়মন্ড হারবার মডেল। হীরক বন্দরেই কি তাহলে তড়ি ডুবল তৃণমূলে? ঠিক 114 বছর আগের 1 এপ্রিলে ডুবে গিয়েছিল টাইটানিক। সময়ের ফেরে এবার তৃণমূলের টাইটানিক ডুবেছে, তাও আবার হীরক বন্দরে ভিড়বার আগেই। 15 বছরেই জাহাজ ফুটো, তাই কি বিপদ বুঝে সারেং ভাগালবা? শুকনিও ঝাঁপ দিল অথই জলে। সোমবার রাতে রাজনীতির ডায়মন্ড মডেলের স্রষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট হরিশ মুখার্জি রোডের বাড়িতে বেআইনি নির্মাণ ভাঙতে নোটিশ পাঠিয়েছে তৃণমূলেরই হাতে থাকা কলকাতা পুরসভা। সব মিলিয়ে অভিষেক সম্পর্কিত মোট 21টি ঠিকানা নিয়ে তথ্য তালাশ শুরু করেছে তারা। সোমবার রাতের এই মোক্ষম ধাক্কা সামনে ওঠার আগেই সারেংয়ের প্রিয় শুকনি জাহাঙ্গীর ফল তার হালই ছেড়ে দিল। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। একথা শুনে রসিকতা করে অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী শনিবারের ডোজটা বোধহয় বেশি করা ছিল। ফলতায় যার অনুমতি ছাড়া নাকি পাখিও উড়তো না, সেই জাহাঙ্গীরে উড়ে গেল, ঝুঁকে গেলেন। তাতে তৃণমূলের অন্দরেই নিশানায় জাহাঙ্গীরের বস। এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। 15 বছরের মমতা সরকার পড়ে গেছে 15 দিন হলো, তার মধ্যেই এমন থরহরি কম্পমান দশা তৃণমূলের। হবে নাই বা কেন বলুন? অভিযোগের তো অন্ত নেই। ছোট বড় নেতাদের একটা বড় অংশই পাচার, তোলাবাজি, কাটমানির অর্থনীতিতে PhD করেছেন বলে অভিযোগ। তাদের হুম্বিতম্বিতে 15 বছরে মানুষের মনে ক্ষোভ জমেছে। সুযোগ পেয়ে তাই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ। আর তাই কি 2024-এ গোটা রাজ্যের মধ্যে সর্বাধিক 1,68,372 ভোটের লিড পাওয়া ফলতাতেই উপনির্বাচনের স্কোর কার্ডেও গোল্লা পাবে বুঝে ডায়মন্ড মডেলের উপর ভরসা হারিয়ে মাঠ ছেড়ে পালালো যুবরাজের দলের নাম্বার 10 জাহাঙ্গীর। ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার বিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে। দরিয়ায় তুফান উঠেছিল সেই চৌঠা মে। গেরুয়া ঢেউয়ের ধাক্কায় আদিগঙ্গা থেকে হুগলি নদীতে তৃণমূলের একের পর এক নৌকা ডুবেছে। এবার তো জাহাজে ফুটো। আর জানেনই তো, জাহাজে ফুটো হলে সবার আগে ইঁদুর পালায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তৃণমূল ক্ষমতা হারিয়েছে আজকে মাত্র 15 দিন হলো, তার মধ্যে এই দল কার্যত টালমাটাল অবস্থায়। যে খবর পাচ্ছি আমরা, কলকাতা পুরসভার 9 নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন দেবলীনা বিশ্বাস। ভবানীপুর বিধানসভার একটা বড় অংশ এই বড়োর অধীনেই রয়েছে, কিন্তু কেন ইস্তফা? দল গোটা বিষয়টা কিভাবে দেখছে জানবো সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো শুভজিৎ, ভবানীপুর বিধানসভার অন্তর্গত 63, 70, 71, 72, 73, 74, 82 যে কটি ওয়ার্ড রয়েছে, সবকটি ওয়ার্ডে
তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন শুধুমাত্র ৭৭ নম্বর ওয়ার্ড ছাড়া, এবং এই ভবানীপুরের বিশাল অংশ ওয়ার্ড ৯ নম্বর বোরোর অধীনস্থ। স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে তিনি নিজেকে ব্যর্থ বলে মনে করছেন দেবলীনা বিশ্বাস, এবং তাকে বিভিন্ন দলের বিভিন্ন লোকের কাছে নানা রকম কথা শুনতে হচ্ছে বলে সূত্রের খবর। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কোনোভাবেই এই বোরোর চেয়ারম্যানের কাজ করতে পারছেন না, আর সেই কারণেই তিনি দলের কাউন্সিলর পদে থাকলেও তিনি বোরো চেয়ারম্যান পদে আর থাকতে চাইছেন না বলে জানিয়ে দিলেন। চিঠি লিখে ইস্তফা দিলেন এবং ইস্তফাপত্র দলের চেয়ারপারসন মালা রায়ের কাছে জমা দিয়েছেন, এবং তিনি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি বলেন যে তাকে থাকার জন্য, তিনি থাকবেন না, কারণ তিনি এই কাজ করতে পারছেন না কোনোভাবেই, কারণ বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হচ্ছে এবং সাংগঠনিকভাবে তিনি কাজ করতে পারছেন না এবং নিজের কাজে মন দিতে পারছেন না। সব মিলিয়ে ভবানীপুর হারা এবং রাজ্যে পর্যদুস্ত হওয়ায় তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো কোণঠাসা, তা নিঃসন্দেহে বলা চলে। ধন্যবাদ। আপনার বড় চেয়ারপারসনের এটা আছে ডেজিগনেশন, ওইখান থেকে আমি রিজাইন করবো নিজে, কেননা চাপ, দলেরই অভ্যন্তরীণ চাপ, এইটা বলো, এইটা করো, মানে এইটা বলো, ওটা করো, এটা ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, মানে নোটিশ করা হয়েছে এবং আমাদের বড়ো থেকেই করা হয়েছে, যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডারে। ঘটনাটা ঠিকই, তারপর থেকেই আর রাত্রির থেকেই ফোন এসছে। কি বলতে বলা হচ্ছিল, মানে আপনাকে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, বাট আমি তো এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই। একটা কলকাতা কর্পোরেশন, ইটস অ্যান অটোনমাস বডি, এর নিজস্ব একটা আইন আছে, দেয়ার ইজ অ্যান অ্যাক্ট, কেএমসি অ্যাক্ট। তো কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে। তো অ্যাজ আ বড়ো চেয়ারপারসন আমার কি রোল আছে এতে? নিশ্চয় কমপ্লেন এসছে, তাই হয়তো গেছে, সেটা তো খতিয়ে দেখতে হবে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না। ভোটের ময়দান ছাড়তেই জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবি উঠল তৃণমূলেরই অন্তরে। সূত্রের খবর, কালীঘাটের তৃণমূলের যে বৈঠক ছিল, জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক বসেছিল, সেই বৈঠকে জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবি তোলেন বিধায়করা। মমতার সামনে অভিষেকের খাস লোককে তাড়ানোর দাবি ওঠে সেখান থেকে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, বিশ্বজয় স্বপ্ন নিয়ে মাঠে নামবেন ফুটবল যুবরাজ লিওনেল মেসি। প্রস্তুতিতে মেসি এখন মগ্ন হয়ে আছে, কিন্তু বদলের বাংলাতেও এখন তাকে নিয়ে উত্তাল। বাংলা যে ক্রীড়ামন্ত্রী মেসিকে তার ভক্তদের থেকে কার্যত কেড়ে নিয়েছিলেন, সেই মন্ত্রী এখন জড়াচ্ছেন আইনের জালে। ভোটের ফল প্রকাশ হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই স্লোগান যদিও অনেক আগেই উঠেছে, গত বছর ডিসেম্বরে। চাকরি চোর, চাল চোর, ত্রাণ চোরের মতন স্লোগান অনেক আগেই বাংলা শুনেছে, কিন্তু ডিসেম্বর থেকে বাংলা বলছে মেসি চোর। মেসি বিশ্বকাপের জন্য মাঠে নামতে তৈরি হচ্ছেন, আর কলকাতায় মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত আইনের মাঠে নেমে পড়েছেন। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের তৎকালীন ডিজি রাজীব কুমার সহ একাধিক ব্যক্তির নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন ইভেন্টের আয়োজক। আমাকে তো এনওসি দিয়েছে পুলিশ, আজকে সিপিকে জিজ্ঞেস করা উচিত, ডিজিকে জিজ্ঞেস করা উচিত, তাহলে কিসের সিকিউরিটি? তাহলে বাইরে 3টে স্টেট সিকিউরিটি দিতে পারলো, আপনি এখানে দিতে পারলেন না। মাঠের ভেতরে লোক ঢুকছে একটা জেনারেল গ্যালারি থেকে, মেসিকে দেখতে পুলিশরা চলে যাচ্ছে। পুলিশ সেদিন নিজের কাজ ঠিক মতো করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তার বহর গোটা বাংলা দেখেছে, কিন্তু মেসি জেড প্লাস নিরাপত্তার এই ছবি কিভাবে তৈরি হয়েছিল? পুলিশের বড় কর্তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী তার কাছে থাকা একাধিক ভিডিও, স্টিল ছবি তুলে দিয়েছেন শতদ্রু দত্তের হাতে। জোর খাটিয়ে অনেক লোক এরকমভাবে আমি এরকম, আমি ওরকম বলে অনেকজন ঢুকেছে, প্রায় ওখান থেকে 70-80 জন ওখান থেকে ঢুকেছে। প্রথম ছিল ওখানে পুলিশ ছিল,
একটা টাইমের পর ওইখান থেকে পুলিশ চলে যায়, ওখানে কোনো পুলিশ ছিলই না ওই টাইমটা। পুলিশ নিজের কাজ করেনি, করবেই বা কিভাবে? মন্ত্রীমশাই যে হ্যাংলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলেন, রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে। অরূপ বিশ্বাস না হয় মন্ত্রী ছিলেন, জুই বিশ্বাস ঠিক কোন অধিকারে মাঠের মাঝে ছিলেন? জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে, তো আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন না, জুই বিশ্বাস এবং ওনার জুই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না, উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। কারা প্রভোগ করেছিল, কাদের সাবোটেজের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, নিশ্চিতভাবে আমরা ফাইল ওপেন করেছি, সেটা নিয়ে আমরা তদন্ত করব। যে সংস্থা বা যারা করেছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। সাধারণ মানুষ তারা বহু আশা নিয়ে মেসিকে দেখতে এসেছিলেন। মানুষের অর্থ, কষ্টার্জিত অর্থ মানুষকে ফিরিয়ে দিতে হবে। বিশ্বকাপে প্রতিপক্ষের জালে বল জড়াতে তৈরি মেসি, আর কলকাতায় মেসি ইভেন্টকে লাটে তোলা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তৈরি হতে হবে আইনের জালের জন্য। কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় কড়া পদক্ষেপের পথে প্রশাসন। অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে হবে। ক্ষতিপূরণ আদায়ের হুঁশিয়ারি আসানসোলে পুলিশ কমিশনারের। যারা ঘটনায় যুক্ত ছিল ও যারা উস্কানি দিয়েছে কেউ ছাড় পাবে না এই ঘটনা থেকে, হুঁশিয়ারি আসানসোলে পুলিশ কমিশনার প্রণব কুমারের। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিককে তদন্তভার দেওয়া হয়েছে। পুলিশ ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে।